হ্যালো স্টুডেন্টস, যারা ক্লাস 9-এ পড়ছো তাদের কোশ্চেন ব্যাংকের একটা স্কুল থেকে আমি অবজেক্টিভের যেগুলো 2 মার্কসের অবজেক্টিভ থাকে, অর্থাৎ যেগুলো নাম্বার 4-এর মধ্যে থাকে, সেই অবজেক্টিভগুলো নিয়ে আলোচনা করছিলাম। আগের ভিডিওতে আমি এই স্কুলটির, এটি রায়মার্টিনের কোশ্চেন ব্যাংকের একটি স্কুল, সেখান থেকে তোমাদের এই পর্যন্ত আমি আলোচনা করে দিয়েছি। এটা ছিল রোমান নাম্বার 5। আজকে বাকিটুকু, দ্যাট মিন্স রোমান নাম্বার 5, 6, 7 হয়ে গেছে, এখন 8 থেকে শুরু করে রোমান নাম্বার 13 পর্যন্ত আজকে এগুলো আলোচনা করব। তো এখানে রোমান নাম্বার 8-এ কোশ্চেন আছে, দেখো, এবিসিডি সামান্তরিকের সিডি বাহুর মধ্যবিন্দু ই, আমি দেখাচ্ছি তোমাদের ছবিতে বা ডায়াগ্রামে, বর্ধিত এই ও বর্ধিত বিসি পরস্পরকে এফ বিন্দুতে ছেদ করে। তো ত্রিভুজ ইসিএফ ইকুয়াল টু 20 বর্গ সেন্টিমিটার হলে সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল কত? কোশ্চেন ছিল এটা। তো এবার চলে আসো, আমি ডায়াগ্রাম দিয়ে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে তোমাদের এ বি সি ডি সামান্তরিক, তার এই সিডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই। এবার এ আর ই যুক্ত করে বর্ধিত করায় এই বিসি কে বর্ধিত করা হয়েছে এইদিকে, এরা দুজনে গিয়ে ছেদ করেছে এফ বিন্দুতে। তো এই যে এখানে যে ত্রিভুজটি উৎপন্ন হয়েছে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল 20 বর্গ সেন্টিমিটার। তাহলে এই গোটা সামান্তরিক এ বি সি ডি এর ক্ষেত্রফল কত? প্রশ্ন এটা। তো এবার দেখো তোমরা, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম প্রমাণ করা যায়। এই অবজেক্টিভের জন্য প্রমাণ করতে হবে না, কিন্তু বলে দিতে হবে এরা সর্বসম। অর্থাৎ কিনা এটি ই মধ্যবিন্দু হওয়ার জন্য এই বাহুটা এই বাহুর সমান, এই বিপ্রতীপ কোণ সমান, আবার এইদিকে একান্তর কোণ সমান, আবার এই একান্তর কোণ সমান বলতে পারো। সব দিক দিয়ে 3টে পয়েন্ট লাগে আমাদের। হ্যাঁ, তো সব দিক দিয়ে এই ত্রিভুজটির সমান। তা আমরা লিখব এখানে ত্রিভুজ এডিই, ছবিতে দেখো এডিই বলতে এই ত্রিভুজটি ইকুয়াল টু, সর্বসম যদিও, তো সর্বসম থেকে আমাদের ক্ষেত্রফলের সমানটা দরকার, ইকুয়াল টু ত্রিভুজ এটির নাম কি? ই সি এফ। ইসিএফ এর ক্ষেত্রফল কত? 20 বর্গ সেন্টিমিটার, মানে সেন্টিমিটার স্কোয়ার। ইংরেজিতে সেন্টিমিটার লিখলে এরকম স্কোয়ার দিবে, যাকে বর্গ সেন্টিমিটার বলে। এবার জিনিসটা লক্ষ্য করো, তোমরা যদি এ আর সি যুক্ত করো, তাহলে এই দেখো এ সি ডি ত্রিভুজের এইটা কি? মধ্যমা। আর মধ্যমা ত্রিভুজকে এই যে বড় ত্রিভুজ যেটা এ সি ডি কে সমান দুটো ভাগে ভাগ করেছে, তার একটা ভাগের ক্ষেত্রফল আমি এখনই যুক্তি দিয়ে দেখালাম, একটা ভাগের ক্ষেত্রফল 20 বর্গ সেন্টিমিটার। তাহলে বাকিটুকুর ক্ষেত্রফল কি হবে? 20 বর্গ সেন্টিমিটার। তাহলে টোটাল এই ত্রিভুজটা আমি পেয়ে যাচ্ছি। টোটাল ত্রিভুজটা কত হচ্ছে? 40 বর্গ সেন্টিমিটার। আর এই ত্রিভুজটা লক্ষ্য করো, গোটা সামান্তরিকের কিন্তু আধা, কারণ এটি সামান্তরিকের কি? কর্ণ। সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সমান ভাগে ভাগ করে। তো যাই হোক, ভাষাটা আমরা কি লিখছি এখানে, যেহেতু এই ত্রিভুজ এ ডি সি এর মধ্যমা, অতএব ত্রিভুজ, যদি গোটা ত্রিভুজ বলি, এ ডি সি, এই যে এ ডি সি এর ক্ষেত্রফল হচ্ছে এই 20 দ্বিগুণ, ইকুয়াল টু 2 গুণন ত্রিভুজ, এই যে এই দিকেরটা কি নাম? এ ডি ই, মানে 2 গুণন 20 বর্গ সেন্টিমিটার, মানে কত হলো? 40 বর্গ সেন্টিমিটার। তাহলে গোটা সামান্তরিকের ক্ষেত্রফল, যেটা গোটা সামান্তরিক এ বি সি ডি, তখন এই পুরো ত্রিভুজের দ্বিগুণ, কারণ এই কর্ণ সামান্তরিকের সমান দুটো ভাগে ভাগ করেছে। সেই জন্য নিচে লিখবো, অতএব সামান্তরিক, এরকম চিহ্ন দিলেও হবে, সামান্তরিক এ বি সি ডি এর ক্ষেত্রফল ইকুয়াল টু 2 ইন্টু
এই ত্রিভুজটি যেটা আমরা এক্ষুনি বের করলাম, ত্রিভুজ এডিসি, তার মানে 2 × 40 বর্গ সেন্টিমিটার ইকুয়াল টু 80 বর্গ সেন্টিমিটার। বাস এটা বের করতে বলছে, এটাই উত্তর। এবার চলে আসি পরের কোশ্চেনে। তাহলে এখানে রোমান 8 হলো, রোমান 9-এ বলেছে এ একটি বিন্দু যার স্থানাঙ্ক 2,3 আর বি একটি বিন্দু যার স্থানাঙ্ক -4,7। এই এবি রেখাংশ এক্স অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয় এবং এবি রেখাংশ যে বিন্দুতে এক্স অক্ষ দ্বারা এক্স অক্ষকে ছেদ করে তার স্থানাঙ্ক কত। দুটো কথা, এখানে এক্স অক্ষ দ্বারা কি বিন্দুতে বিভক্ত হয়, এবি রেখাটি টানা হয়েছে, এক্স অক্ষকে ছেদ করেছে, সেখানে কি অনুপাতে বিভক্ত হয় এবং যে বিন্দুতে ছেদ করেছে তার স্থানাঙ্ক কত। চলো আমরা চিত্রে যাই, আমি চিত্র করেই রেখেছি, তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে এ বিন্দুটি আছে যার স্থানাঙ্ক 2,3 আর এই যে বি বিন্দুটি আছে যার স্থানাঙ্ক -4,7। তো তারা ধরি এক্স অক্ষকে পি বিন্দুতে ছেদ করেছে, আমি এখানে এক্স অক্ষ ছবি আঁকাইনি, শুধু বিন্দু বললেই হবে, পি বিন্দুতে ছেদ করেছে যার স্থানাঙ্ক k,0, কারণ এক্স অক্ষকে যখন কোনো সরলরেখা ছেদ করে তখন কিন্তু ওয়াই এর মান 0 হয়। একটু ভেবে দেখো, এইটা এক্স অক্ষ, কোনো কারণে কোনো সরলরেখা যদি এখানে ছেদ করে, ধরো 1, 2, 3 নম্বর বিন্দুতে ছেদ করেছে, তাহলে 3, কি হবে 0, অর্থাৎ ওয়াই এর মান সবসময় 0 হয়। এই এক্স এর মানটা আমরা জানি না, সেটাকে কে ধরেছি, এভাবেই ধরতে হয়। আর এই পি বিন্দুতে ছেদ করার ফলে যে দুটো অংশ হয়েছে, এদিকে একটা অংশ এদিকে একটা অংশ, তার অনুপাতটা আমরা ধরেছি m/n। তো যাই হোক, এই কথাগুলো তোমরা লিখে নেবে, যে কথাটা বললাম। আবার আমি ভাষাটা বলি, ধরি এবি রেখাংশ এক্স অক্ষকে পি বিন্দুতে ছেদ করেছে যার স্থানাঙ্ক k,0 ব্র্যাকেট থাকবে এবং পি বিন্দুতে m/n অনুপাতে বিভক্ত হয়েছে। অতএব পি এর স্থানাঙ্ক, তোমরা সূত্রটা মনে করে দিচ্ছি, সূত্রটা কি, mx2 স্থানাঙ্ক লেখার সময় সেকেন্ড ব্র্যাকেট, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করি, mx2 কত আছে -4, তার সঙ্গে m প্লাস nx1, nই আছে, x1 কত আছে 2, তার মানে কি হবে 2n বাই নিচে কি হয় m+n, কমা y এর স্থানাঙ্ক লেখার সময় কি লিখতে হয় my2, এই যে my2 মানে -7 × m মানে -7m প্লাস nx1, x1 কত 3 × n মানে 3n বাই m+n। এটা হলো আমাদের এই যে পি বিন্দুর স্থানাঙ্ক। কিন্তু মূলত পি বিন্দুর স্থানাঙ্ক আমরা কি ধরেছি k,0, ওই ধরি কথাটা এখানে লিখে রাখবে। যাই হোক, অতএব ATQ, ভালো করে চিন্তা করো, পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে k,0, তাহলে এই যে প্রথমটা হচ্ছে k, পরেরটা হচ্ছে কি 0, তাই সেই হিসাবে এই ফার্স্ট স্থানাঙ্ক বা এক্স স্থানাঙ্ক কত k, এটা এক্স স্থানাঙ্ক, তাহলে তাই লিখি, তাহলে অতএব -4m প্লাস 2n বাই m+n, এই স্থানাঙ্কের মান কত ধরার মধ্যে যে বিন্দুতে ধরেছি সেটা কত k, এবং এই যে y স্থানাঙ্ক -7m প্লাস 3n বাই m+n, এটা ছিল কত 0। তো যদি আমরা এটা সলভ করি, এই বাঁদিকের অংশটা সলভ করি, দেখি কি পাচ্ছি। তো k দিয়ে এটা গুণ করলে হচ্ছে km প্লাস kn ইকুয়াল টু এই উপরের অংশটা এসে -4m প্লাস 2n, -4m প্লাস 2n।
তো আমরা এখানে এম গুলোকে যদি একদিকে আনি, তার মানে কে এম প্লাস 4m ইকুয়াল টু 2n মাইনাস কে এন। আর এই অংশটা আগে একটু সলভ করলে কি আসে, মাইনাস 7m প্লাস 3n ইকুয়াল টু 0 দিয়ে ইন্টু করলে কি আসবে, 0। তো এখানে মাইনাস 7m ইকুয়াল টু মাইনাস 3n হবে। উভয় পক্ষে মাইনাস তুলে দিলে আমরা কি পাবো, 7m ইকুয়াল টু 3n। তো এখানে m বাই n যদি করি তাহলে 3/7, তার মানে m:n যে অনুপাতটা আমাদের আছে সেটা অ্যাকচুয়ালি কি হবে, 3:7। একটা হলো অনুপাতের অংশটা আমাদের বেরিয়ে গেল। তাই এই m:n এর 3:7 এই অনুপাতের m আর n এর জায়গায় যদি 3 আর 7 মানটা এখানে অ্যাপ্লাই করি, এটাকে অ্যাপ্লাই করতে হবে, অবজেক্টিভে এত কিছু লিখতে হবে না। তাহলে k ইন্টু m, m এর অংশ কোনটা, 3 প্লাস 4 ইন্টু m মানে 4 ইন্টু 3, আর ডান দিকে 2n, n মানে কত, 7, 2 ইন্টু 7 মাইনাস k ইন্টু 7। তো এখানে 3k প্লাস 3 4 12, 3k প্লাস 12 ইকুয়াল টু 7 2 14 মাইনাস 7k। 7k কে যদি আমরা বাঁদিকে নিয়ে আসি, 7k কে 3k এর পাশে আনলে কত হবে, 10k। কেন 10k, এটা মাইনাস আছে, এদিকে আসলে প্লাস হবে, ইকুয়াল টু 14 মাইনাস এই 12টা ওদিকে গেলে মাইনাস হবে। তার মানে 10k ইকুয়াল টু 2, তার মানে k ইকুয়াল টু 2/10, তার মানে k ইকুয়াল টু 1/5। তাহলে আমরা কি পাচ্ছি, এখানে উত্তরটা লিখে দিচ্ছি। অতএব নির্ণেয় বিন্দুর স্থানাঙ্ক, যে বিন্দুতে x অক্ষকে ছেদ করেছে, নির্ণেয় বিন্দুর স্থানাঙ্ক যেটা আমাদের বের করতে বলছে সেটা ভাষায় উত্তর লিখতে হবে। কি ছিল আমাদের, বিন্দুটা ছিল k, 0, তা k এর মান আমরা কত পেলাম, 1/5, 0। আর নির্ণেয় অনুপাত, অনুপাত বলছে যে অনুপাতে x অক্ষ দ্বারা সরলরেখাটি দ্বিখণ্ডিত হয়েছে সেটা কি ছিল, m:n, তার মান কত আসছে, 3:7। বাস এই দুটো উত্তর। এবারে পরের কোশ্চেন আমরা যাচ্ছি। বলেছে একটি অর্ধবৃত্তাকার ও একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা সমান, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত। একটি অর্ধবৃত্তাকার আর একটি বৃত্তাকার, তাদের পরিসীমা সমান। চারের 10 নম্বর। তো এটা অর্ধবৃত্ত এঁকেছি, একটি বৃত্ত এঁকেছি। তো অর্ধবৃত্তের ব্যাসার্ধটাকে ছোট আর একক ধরলাম, আর বৃত্তের ব্যাসার্ধ বড় আর একক। কোশ্চেনে কিন্তু বলা নেই তাদের সমান ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, তা বলা নেই। এদের পরিসীমা সমান, এদের ক্ষেত্রফলের অনুপাত কত। তো এইটুক লিখতে হবে, বা ছবিতে যদি আমরা তোমরা ছোট আর এখানে বড় আর ধরে নাও তাহলে আর ভাষায় সেটাকে ব্যাসার্ধ ধরতে হবে না, সরাসরি তোমরা চলে আসো এটি কিউ দিয়ে, যে এদের পরিসীমা সমান। তো অর্ধবৃত্তের পরিসীমা কি আছে তোমরা জানো, πr প্লাস 2r। আর বৃত্তের পরিসীমা বলতে পরিধি, সেটা কত, 2πr। তো এই বড় বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ কিন্তু বড় আর, এটা মাথায় রাখবে। তো এখানে যদি আমি আর কমন নিই তাহলে থাকে পাই প্লাস 2, আর এখানে এখনই কিছু কমন নেওয়ার নেই, তো 2πr। বিষয়টি একটু দেখে যাও ক্যালকুলেশন। এইটা যদি যোগ করো তোমরা তাহলে লসাগু হবে 7, 7 2 14 আর 22 মিলে হবে 36, আর 2πr মানে 2 ইন্টু 22/7 ইন্টু আর। এবারে বিষয়টা লক্ষ্য করো যে ছোট আর এর নিচে যদি আমি বড় আর নিয়ে আসি তাহলে এখানে আমি আগে দাগ টেনে দিলাম, দিয়ে হিসাব করছি কি কি আছে। 2 ইন্টু 22/7, 2 ইন্টু 22
বাই 7, আর এদিক থেকে এটা যখন যাবে উল্টে যাবে, অর্থাৎ কি হবে 7/36। 7 কাটলো, 2 দিয়ে কাটলে 18, 2 দিয়ে কাটলে 11, এখানে 9। তার মানে আমরা পেলাম কি ছোট আর বাই বড় আর ইকুয়াল টু 11/9। এবার তাদের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে, তা আমরা লিখব অতএব ক্ষেত্রফলের অনুপাত যার নাম আগে আসে, যার ছবি আগে আসে তার ক্ষেত্রফল আগে। অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি হাফ পাই আর স্কোয়ার, আর বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কি পাই বিগার স্কোয়ার। তো পাই আর পাই তো কাটবে, তার মানে এখানে আমরা একটা হাফ পাচ্ছি, হাফটাকে এভাবে লিখলাম, আর এখানে আর বাই এটাকে ছোট আর বাই বড় আর হোল স্কোয়ার লিখতে পারি, কারণ দুটোর মাথায় স্কোয়ার আছে। তো ছোট আর বাই বড় আর এর মান কত 11/9, সে কথাটাই লিখব। তাহলে এখানে হাফ ইন্টু 11/9 এর হোল স্কোয়ার। 11 হোল স্কোয়ার কত 121, 9 স্কোয়ার কত 81, তার সঙ্গে একটা 2 আছে, ইন্টু করে দাও, 2 দিয়ে 162। তো সংখ্যায় উত্তরটা আছে 121:162। তো এই হচ্ছে 4-এর এটা কত গেল 10 নাম্বার। এবার চলে আসি পরের কোশ্চেন কি আছে। চারের 11 নম্বর বলছে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের পরিসীমা কত? দেখো যেখানে বাহু 3, 4 আর 5, এগুলো হলো ত্রিভুজটি 3টি বাহুর দৈর্ঘ্য। এই যে এটা ধরো 4, এটা 3, এটা 5। তো এখানে আমি আগেই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ এঁকেছি, কেন এঁকেছি সেটা প্রমাণটা দেখাতে হবে। লিখবো আমরা এখানে যে বাহুগুলি আছে তার প্রথমটা স্কোয়ার প্লাস দ্বিতীয়টার স্কোয়ার ইকুয়াল টু কি পাই, 3-এর স্কোয়ার হচ্ছে 9, 4-এর স্কোয়ার হচ্ছে 16, তো এটা 25 ইকুয়াল টু 5-এর স্কোয়ার। অর্থাৎ আমরা কেমন পেলাম 3-এর স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ার ইকুয়াল টু 5-এর স্কোয়ার। কোনো ত্রিভুজের দুটি ক্ষুদ্রতর বাহুর বর্গের সমষ্টি যদি বৃহত্তর বাহুর বর্গের সমান হয় তাহলে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ, এবং এই বৃহত্তর বাহুটাই হলো অতিভুজ। তাহলে লিখবো অতএব ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সমকোণী ত্রিভুজ, কমা দিয়ে যার অতিভুজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। এবার যদি তোমরা এই ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো, তোমরা নিশ্চয়ই এটা জেনে থাকবে যে পরিবৃত্ত আকারে এই অতিভুজটাই হবে ব্যাস, অর্থাৎ অতিভুজের অর্ধেক হবে ব্যাসার্ধ। অতএব পরিবৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু 5/2 সেন্টিমিটার। তো আমরা এখানে পাশেই করে দিচ্ছি, আমি জায়গা কম আছে। অতএব পরিবৃত্তের পরিসীমা, যদিও পরিসীমা না বলে পরিধি বলা ভালো, সেটা কত 2πr সেন্টিমিটার। তো 2 ইন্টু 22/7, আর কত পেলাম আমরা 5/2 সেন্টিমিটার। 2 কাটলাম, 5 দিয়ে এটা কাটলে 110/7 সেন্টিমিটার। এটা যদি তোমরা ভাগ করো 7 × 7, 5 × 7 = 35, উপরে 5 নিচে 7 সেন্টিমিটার। তার মানে এখানে একটা কথা মনে রাখবে, তোমরা জ্যামিতিতে পড়ে জেনে থাকবে যে কোনো সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্রটা হয় অতিভুজের মধ্যবিন্দু, অর্থাৎ পরিবৃত্তের ব্যাসার্ধ হবে অতিভুজের এই অর্ধেক। তাই আমরা এখানে প্রমাণ করলাম অতিভুজ হচ্ছে 5 সেন্টিমিটার,
তার ব্যাসার্ধ কি, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ কি হবে 5/2 সেন্টিমিটার। তারপর যথারীতি পরিধি বের করব। 4-12 আগে কোশ্চেনটা দেখে নিই। 4-12তে কোশ্চেন আছে কি, যে একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু এম, এই অঙ্কটা অনেক জায়গায় আছে এবং খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। শ্রেণীর মধ্যবিন্দু এম, নিম্ন সীমানা উচ্চ সীমানা এক্স, তাহলে নিম্ন সীমানাটি কত হবে তা নির্ণয় করো। তাহলে মধ্যবিন্দু এম, চারের 12 ব্যাপারটা হচ্ছে এরকম, যে আমি একটা শ্রেণীর দাগ দিয়ে তোমাদের বলি। ধরো কোনো একটি শ্রেণীতে তোমাদের স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞানে করে থাকবে, এটা একটা শ্রেণী, এই পয়েন্টটা হচ্ছে নিম্ন সীমানা, এটা হচ্ছে উচ্চ সীমানা, আর মাঝখানের বিন্দুটাকে বলে মধ্যবিন্দু। এই মধ্যবিন্দুটা বলা আছে শ্রেণীর মধ্যমান হচ্ছে এম, আর উচ্চ সীমানাটা দেওয়া আছে কত, ইউ, এই মানটি, এই যে যেখানে গোল করেছি এটি আছে ইউ, এই নিম্নটা নেই, সেটাকে ধরো এক্স ধরলাম। ধরি নিম্ন সীমানা ইকুয়াল টু এক্স। এই মধ্যবিন্দু বের করার নিয়ম হচ্ছে এই লোয়ার বাউন্ডারি আর আপার বাউন্ডারি, মানে নিম্ন সীমানা প্লাস উচ্চ সীমানাকে 2 দিয়ে ভাগ করলে এম পাওয়া যায়। তার মানে কি লিখবো, অতএব এক্স প্লাস ইউ বাই 2 ইকুয়াল টু এম। বাস এখান থেকে সমাধান করলেই উত্তর হয়ে গেল। তাহলে এক্স প্লাস ইউ ইকুয়াল টু কত হবে, 2m। তার মানে এক্স ইকুয়াল টু কত হবে, 2m মাইনাস ইউ। তো এক্সটাই তো আমরা নিম্ন সীমানা ধরেছি, অতএব নিম্ন সীমানা ইকুয়াল টু 2m মাইনাস ইউ, এটাই উত্তর। এবারে লাস্ট কোশ্চেন, 4-13। এরকম একটি পরিসংখ্যা বিভাজন তালিকা দিয়ে বলেছে যে 81 to 87 বলে 81 থেকে 87 যে শ্রেণীটা আছে সেই শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা, আর এই যে 75 to 80 যে শ্রেণী আছে এই শ্রেণী, তার পরিসংখ্যা ঘনত্ব নির্ণয় করো। অর্থাৎ আপেক্ষিক পরিসংখ্যা আর পরিসংখ্যা ঘনত্বের সূত্রটা তোমাদের মুখস্থ রাখতে হবে, তাহলেই বাস হয়ে গেল। এখানে একটুখানি ঝামেলা আছে, আমি বলে দিচ্ছি। এই আছে শ্রেণীটা, তা প্রথমে যে কোশ্চেন আছে, কোশ্চেনে কোন শ্রেণীর কথা বলেছে আগে আমি আরেকবার দেখে নিই। 81, 87 এর আপেক্ষিক পরিসংখ্যা। তোমাদের 81, 87 মানে এই শ্রেণীর, তো 81 to 87 শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা ইকুয়াল টু, কোন শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা মানে হলো ওই শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। দেখো আমি পরিসংখ্যাগুলো যোগ করে রেখেছি, 3, 4, 7, 5, 12, 8, 20, মোট পরিসংখ্যা 20। তাহলে ওই শ্রেণীর পরিসংখ্যা মানে 81, 87 এর পরিসংখ্যা হচ্ছে 5। তোমরা এখানে সরাসরি 5 লিখতে পারো, কিন্তু সূত্রটা মুখস্থ রাখবে। আমি সূত্রটা একবার লিখে দিই, সেটা হচ্ছে কি, ওই শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। সূত্রটা মনে রাখলে এই অবজেক্টিভগুলো আসে, কোনো সমস্যা হবে না। তো ওই শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে কত, আমি এখানে দেখতে পাচ্ছি 5, তাহলে 5 বাই মোট পরিসংখ্যা কত, 20, এটা কাটাকাটি করলে কত আসবে, 1/4। এটা হলো আপেক্ষিক পরিসংখ্যা। এইবার যখন আমি এই যে শ্রেণীটা আছে তার পরিসংখ্যা ঘনত্ব করতে বলছি, এই শ্রেণীর,
75, 80 এই শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব। পরিসংখ্যা ঘনত্বের সূত্র কি? ওই শ্রেণীর পরিসংখ্যা বাই সেই শ্রেণীর দৈর্ঘ্য। যে শ্রেণীর কথা বলছি সেই শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। এখানে একটুখানি টুইস্ট আছে, কিরকম? শ্রেণী দৈর্ঘ্য যখন আমরা করব, আমি সেই জন্য এখানে একটা ঘর বাড়িয়েছি। তোমাদের কোশ্চেনে কিন্তু এই অবধি আছে, আমি একটা ঘর বাড়িয়েছি। এখানে দেখো 74 দিয়ে শেষ, 75 দিয়ে আবার শুরু, এটা শ্রেণী সীমা। সীমানা যখন তোমরা করবে তখন এই 74-75-এর মধ্যে গ্যাপটা দূর করতে হবে, অর্থাৎ এটা 0.5 এগিয়ে নিতে হবে। অ্যাকচুয়ালি এটা হয় 69.52, এটা 0.5 বাড়িয়ে নিতে হবে, 74.5। ওইভাবে যদি এটাকে বানাই তাহলে 74.5 টু 80টা হয়ে যাবে কত? 80.5। তো এইভাবে বাকিগুলো লিখবে, আমার এটা দরকার। তাই এইবার শ্রেণী দৈর্ঘ্যের নিয়মটা হচ্ছে এই যে ঊর্ধ্ব সীমানা থেকে নিম্ন সীমানা মাইনাস করো। তাহলে এই শ্রেণীর পরিসংখ্যা কত আছে? দেখো এই শ্রেণীর পরিসংখ্যা 4, আর শ্রেণী দৈর্ঘ্য কোত্থেকে পাবো? এটার ঊর্ধ্ব সীমানা থেকে নিম্ন সীমানা মাইনাস করব, সেটাই করছি। তো শ্রেণী দৈর্ঘ্য বললাম আছে 4, আর ঊর্ধ্ব সীমানা থেকে নিম্ন সীমানা যদি মাইনাস করো, তোমরা এখানে রাফে যদি করে নাও, এই যে ঊর্ধ্ব সীমানা হচ্ছে 80.5, নিম্ন সীমানা হচ্ছে 74.5, ভাগ করে দেখো এটা 0, এখানে 6 আসে, তার মানে 4/6 কাটলে এখানে 2, এখানে 3, তার মানে 2/3। তাহলে এটা আর একটা আনসার হলো। তাহলে দুটো আনসার, একটা হচ্ছে 1/4 যেটা আপেক্ষিক পরিসংখ্যা, আর পরিসংখ্যা ঘনত্ব যখন, তখন আসলো কত? 2/3। তো এই হলো এই পার্টটুকুর উত্তর। যেহেতু পরীক্ষার সামনে দ্রুত কিছু অবজেক্টিভ এবং ইম্পর্টেন্ট বড় কোশ্চেন আমি নেক্সট ভিডিওতে দেব, তাই তোমরা আমার সঙ্গে থাকো এবং এই ভিডিওটা ফলো করো। থ্যাংক ইউ।